গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সাকিব। আসতে দেরি হওয়ায় অনেক দূর তাকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। আশেপাশে কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, শুনশান রাস্তা। একা একা হাঁটছে টর্চ হাতে নিয়ে। তার মধ্যে সে ছাতাটাও আনতে ভুলে গেছে। সাকিব টর্চ হাতে ভিজতে ভিজতে একটা ভাঙা প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। আরে, এটা তো মনে হয় অনেক বছরের পরিত্যক্ত জমিদার বাড়িটা। কি ভয়ঙ্কর নীরবতা এখানে। সে ভেতরে ঢোকে। দেয়ালে দেখতে পায় একটি মহিলার রহস্যময় তলচিত্র ঝুলছে। আরে অদ্ভুত তো, এই ধ্বংসস্তূপের মাঝে ওই ছবিটা এখনো কত জীবন্ত। মনে হয় শহরে ভালো দামে বিক্রি করা যাবে জাদুঘরে। এটা আমার সাথে করে নিয়ে নিই। বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে, বিদ্যুৎ চমকাচ্ছে। সাকিব হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত। দূরে সামনে একটি ছোট কুঁড়েঘর দেখতে পায় সে। তাড়াতাড়ি ওই ঘরে গিয়ে দরজায় কড়া নেড়ে বলে, ও চাচা, বাড়িতে আছেন নাকি? আপনাদের বাড়িতে আজকের রাতটা আমাকে আশ্রয় দেওয়া যাবে? কে কে তুমি কি চাও? আমি সাকিব, আমি রহিম সর্দারের নাতি। শহরে পড়াশোনা করি তো, গাড়ি লেট হওয়ায় ফিরতে দেরি হয়ে গেছে। যে চাচ্ছি আজকের রাতটা আপনাদের এখানে থেকে যাই। থাকতে পারবে, ভিতরে এসো, তবে ভয় পাবে না তো? কি যে বলেন চাচি, আমি আবার ভয় তো এসব পাই না। সাকিব ভেতরে ঢুকেই দেখে বিদ্যার টিমে হারিকেন নিয়ে বসে আছে। বিদ্যার দিকে তাকিয়ে তো সাকিব থমকেই গেল। চিন্তিত স্বরে বলল, আপনাকে কেন জানি খুবই পরিচিত মনে হচ্ছে। ঠিক কোথাও যেন দেখেছি এই কিছুক্ষণ আগে মনে হয়। আচ্ছা যাকে যাই হোক, আপনার কাছে কি আমার রাতে খাওয়ার মতো কোনো কিছুর ব্যবস্থা হবে? আমি পুষিয়ে দেবো, সমস্যা নাই। বিদ্যা তাকে পান্তা ভাত আর ভর্তা খেতে দেয়। সাকিবের খুব অস্বস্তি হতে থাকে। খাওয়া শেষ করে বিদ্যা তাকে তার রুম দেখিয়ে দেয়। এইটা হলো তোমার ঘর, যাও গিয়ে ঘুমাও, কিন্তু খবরদার ওই জানলার কাছে যেও না। যত কিছুই হয়ে যাক, তুমি কিন্তু যাবেই না। বিদ্যার কথা শুনে সাকিব অস্বস্তি বোধ করে এবং তার মনের ভিতর প্রশ্ন জাগে, কি আছে সেখানে সে দেখবেই। তাই বিদ্যা যখন ঘুমিয়ে পড়ে, সাকিব ওই জানলার কাছে যায় এবং সে দেখতে পায় কবর থেকে নীল আলো আসছে। সে বিদ্যাকে কিছু না বলে হারিকেনটা নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেয়। কবরের দূরত্ব ছিল জানলা থেকে প্রায় 2 মিনিটের রাস্তা। কবরস্থানে গিয়ে দেখে একজন লোক কুড়াল দিয়ে কবর থেকে লাশ তুলছে। লোকটার চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। কে কে আপনি? কি করছেন এখানে? লাশই বা কেন বের করছেন? লোকটি সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকায়। সাকিব ভয় চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। কিছুক্ষণ পর সাকিব দেখে লোকটি তার আশেপাশে নেই, কিন্তু লাশটা বাহিরে ঠিকই পড়ে আছে। সাকিব আস্তে আস্তে সাহস করে লাশের সামনে যায়। লাশের সামনে যেতেই সাকিবের রক্ত হিম হয়ে যায়। আরে, এটা তো সেই বিদ্যা যাকে একটু আগে আমি ঘরে দেখে এসেছি। আরে, ইনি তো একটু আগে হাত দিয়েছিলেন। আরে, আমার ব্যাগে তো তারই ছবি। এ কি হচ্ছে আমার সাথে এসব এগুলা? হঠাৎ চারপাশ থেকে সেই বিদ্যার কাঁপা কাঁপা কণ্ঠে ভেসে আসে, ওই ছবিটা জ্বালিয়ে দাও, ওই ছবিটা জ্বালিয়ে দাও, না হলে তুমিও শেষ হয়ে যাবে। আর লাশটাকে দ্রুত মাটিতে কবর দাও। সাকিবের বুঝতে দেরি হয়নি। সে বুঝতে পারে জমিদার বাড়ির ওই ছবিটাই ছিল অভিশপ্ত। সে অত্যন্ত সাহসী হয়। সে কাঁপতে কাঁপতে পকেট থেকে ছবিটা বের করে হারিকেন দিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। এরপর পাগলের মতো কুড়াল দিয়ে মাটি খুঁড়ে লাশটাকে দাপন করে। দাপন শেষ হতে না হতেই সাকিব মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়।
পরদিন সকালে গ্রামবাসীরা সাকিবকে কবরস্থানে অজ্ঞান অবস্থা দেখতে পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সাকিব চোখ খুলে দেখে আশেপাশে অনেক মানুষ। যেই ঘরে সে গতকাল আশ্রয় নিয়েছে ওই খান সহ ওই তীরবর্তী আশেপাশে কোথাও কোনো ঘর বাড়ি নেই, সব শুধু মাঠ আর মাঠ। এলাকাবাসী সাকিবকে জানায়, এই অভিশপ্ত কবরস্থানে তুমি কিভাবে এলে? সাকিব তখন তাদের পুরো ঘটনা খুলে বলে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? পরবর্তী কেমন ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের সাথে ঘটে থাকা কোনো বাস্তব ভৌতিক গল্প থাকলে আমাদের কমেন্টে জানাও। আমরা তোমাদের গল্পের ভিত্তিতে পরবর্তী ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ।